তাহলে এটাও হয় মানে না, প্রতিদিন এরকমটাও ওর হয় আমরা। থার্ড হ্যাঁ, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, ও সবকিছুই হয়। ওর আমি এত জন্য এক্সপিরিয়েন্স, প্রিটি আমি লিস্টে, এতটাই, আমি তো প্রথম করছি, এরকম হয়, করা যায় না। একদম। হ্যাঁ ও ও আমার যেমন এত আমার প্রিটি যেমন লিস্টে হয় কি, করছো। ধরুন পড়তে বসলে আমার একটুখানি ইনসিকিউরিটি লাগে যে পড়ছি, হবে চান্স তো এরকম, তা সেক্ষেত্রেও সে কি কাজ করবে। একদম। হ্যাঁ হ্যাঁ সেই কথা। তুমি রেকিকে কল ইভেন করবে, আমার মেয়েটা রেকিকে কল একটা করবে। মজার জিনিস, একটা মজার জিনিস আছে। আমার মেয়ে যখন কোনো প্রশ্ন মুখস্থ হয় না, ও খাতাটা নিয়ে এসে আমাকে বলে কি, এটার মধ্যে একটু কি কি যেন করো, একটু করে দাও তো। আমি হচ্ছে কি এঁকে দিই। হ্যাঁ বলে, মুখে তো বলি না, সেই ওর মুখস্থ হয়ে যায়। তাহলে বলে তুমি কি একটা হয়ে কি গেল, কি আমার করো মুখস্থ এসব করে হয়ে গেল। দাও তো। হ্যাঁ এটা কি কি করো একটু করে দাও তো। দিয়ে আমি করে সেই দাও তো। ওর যে হ্যাঁ। প্রশ্নটা মুখস্থ হচ্ছে না, সেই প্রশ্নের উপর সে কি করে দেয়, ও মুখস্থ হয়ে যায় পড়া। হবেই হবে। আমি বললাম না, তুমি যে এতদিন পর্যন্ত যে পড়াশোনা করে এসছো, ওই পরীক্ষায় সেখান থেকে তোমার প্রশ্ন আসবে, এবং সেই প্রশ্নের উত্তর তোমার অটোমেটিক্যালি ইউনিভার্স তোমার সাবকনসিয়াস মাইন্ডে দিয়ে দেবে, এবং সেই উত্তরটা তুমি টাইমে তুমি লিখে ফেলবে। এটা আমি ভীষণ ভাবে, আমি পরীক্ষার হলে যেন মানে আমার মনে হচ্ছে আমার বুদ্ধিটা এত পাওয়ারফুল কাজ করছে, মানে অন্যরা বুঝতে পারছে না, আমি মনে হচ্ছে যেন সেটা ভেবে ফেলছি। সত্যি হয়েছে এরকম, মানে অনেক অফবিট কোয়েশ্চেন আমি রাইট করে এসেছি, মানে আমি তাহলে ভাবতেই তাহলে পারিনি তাহলে কি করে হয়েছে জানি না। তাহলে এবার ক্ষমা করে দেওয়ার পরে ওকে দেখানো হলো তোমার এই লাইফে তোমার স্ত্রীকে, তুমি দেখো, তুমি যাকে স্ত্রী হিসেবে ভাবছো সে কি তোমার স্ত্রী? মানে ওই চিটার মেয়েটা, দেখো কে তোমার স্ত্রী। দেখছে যে ওই চিটার মহিলাটা, মেয়েটা ওর স্ত্রী নয়। যে ওর স্ত্রী সে ওর পাশের বাড়ির একটা মেয়ে, শান্তশিষ্ট একটা মেয়ে, সে ওর স্ত্রী। তাকে ওর স্ত্রী হিসেবে দেখছে, পাশের বাড়ির একটা মেয়েকে। এবং সে ওকে ভালো মতো চেনে, এবং ছোট থেকে চেনে, এবং খুবই ভালো মেয়ে, তাকে স্ত্রী হিসেবে দেখছে। এবং আশ্চর্যজনক ভাবে, হ্যাঁ, ওদের ওদের দেখছে যে ওদের বিবাহিত জীবন খুবই সুখে, বিবাহিত জীবন খুবই সুখে। এবং আশ্চর্যজনক ভাবে ওই পাস্ট লাইফটা দেখার 7 মাস না 8 মাস পরে কথায় কথায় ওই মেয়েটার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ তৈরি হয়ে গেছে পাশাপাশি। কি বিয়ে হয়ে গেছে, এটাকে তুই কি বলবে? হ্যাঁ, সমাজের যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থাকেন, সেই সব বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মূল লক্ষ্য থাকে যে তারা তাদের সেই আহ শুভাকাঙ্ক্ষী, সেই সর্বশক্তিমান শক্তিকে তারা আহ্বান করে। আমরা যারা হিন্দু ধর্মে বসবাস করি, আমাদের যেমন মূল লক্ষ্য থাকে সর্বশক্তিমান যিনি আছেন, স্বয়ং ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আরাধনা করা এবং তার আশীর্বাদ প্রাপ্ত হওয়া। আসো, ঠিক তেমনি মাকে ডাকবো। ঠিক তেমনি মুসলিমদের ক্ষেত্রেও তারাও সর্বশক্তির আহ্বান করেন তাদের আল্লাহকে ডেকে। হ্যাঁ, খ্রিস্ট ধর্মের মানুষরা তাদের ভগবান যিশুকে ডেকে তারা সেই শক্তির আরোহণ করেন, আহ্বান করে। তা প্রশ্ন হচ্ছে এইটা, আমরা এই সমাজে, বর্তমান সমাজে আমরা তো ফার্স্ট হেভেনের সবাই থাকি, 12টা হেভেনের মধ্যে ফার্স্ট হেভেনে আমরা থাকি। আমাদের এই শরীরটা যখন আত্মা ছেড়ে যায়, তখন আমাদের এই আত্মার স্থান হয় সেকেন্ড হেভেনে। এই জীবনে এই ফার্স্ট হেভেনে যেসব ধর্মগুরুরা আছেন, সেই সমস্ত ধর্মগুরুরা তারা কি করেন, এই জীবনে যে যার ধর্মকে সে ধর্ম প্রচারক হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে তার মাহাত্ম্যটা তুলে ধরার চেষ্টা করেন, বা কিভাবে সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে বা যিশুর কাছে আমরা তার আশীর্বাদ প্রাপ্ত হতে পারি, বা তার আশীর্বাদ ধন্য হতে পারি, তার একটা প্রচেষ্টা করেন তারা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা যখন ইহলোক ত্যাগ করে, হ্যাঁ, সেকেন্ড হেভেনে যখন তারা চলে যান, এবং সেখানে গিয়ে যখন দেখতে পারেন যে আমাদের যে আত্মা, সেই আত্মা সবারই এক এবং অদ্বিতীয়, ঠিক আছে, আমাদের যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যটা এক। আমাদের যে সর্বশক্তিমানকে আমরা এতদিন সাধনা করে এসেছি আমাদের ফিজিক্যাল বডি থাকার সময়, সেই সর্বশক্তিমান
তারও সেই স্থান সেটাও এক। 2018 শুরুতে যখন উইলিয়াম লিল্যান্ড স্যার, হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য পাচ্ছিলেন, উনি একটা সময় মেডিটেশন করার সময় উনি ফিল করলেন ওনার ডান দিকে যিশু এসে ওনাকে গাইড করা শুরু করে দিয়েছেন। তার কিছুক্ষণ পরে উনি আর একটা ভাইব্রেশন পেলেন ওনার বাঁ দিকে, হ্যাঁ, যে ভাইব্রেশনটা তীব্র থেকে তীব্রতর। উনি ফিল করলেন যে ওনার চারিদিকে কেউ বা কারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের একটা শক্তি ওনার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ওনার বাঁদিকেও যখন সেই ফিলটা উনি করলেন, তখন উনি ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কারা, আমার এই চারিদিকে আপনারা কেন অবস্থান করেছেন? তখন ওনারা বললেন যে আমরা হচ্ছে আলোর ভাই বোন, আমরা হচ্ছে আলোর ভাই বোন। তো বলছেন আপনাদের উদ্দেশ্য কি? হ্যাঁ, তখন ওনারা বললেন যে আমরা রূপের জগতে প্রবেশ করতে চাই। হ্যাঁ, এই বস্তুগত জগতে আপনাদের সঙ্গে আমরা যাতে যোগাযোগ করতে পারি, মানুষের শক্তির সাথে আরো ঘনিষ্ঠভাবে যাতে আমরা সারিবদ্ধ করতে পারি, এবং তারা লিঙ্গও গ্রহণ করতে চাইছে। পরে উইলিয়াম লিল্যান্ড স্যার বুঝতে পেরেছেন, হ্যাঁ, তাদের চেতনার অংশ হচ্ছে নিরাকার জগতে, মানে তারা যারা উপস্থিত হয়েছিলেন তাদের চেতনার জগৎ নিরাকার জগতে। তারা ইহ জগতে এসে, হ্যাঁ, তাদের যে কাজকর্ম, যে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ, বা তাদের যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যটা পূর্ণ করার জন্য এই ফার্স্ট হেভেনে এসে মানুষের মধ্যে, হ্যাঁ, বা কারো শরীরের মধ্যে সেটা প্রবেশ করে, বা তার মধ্য দিয়ে তারা তাদের উদ্দেশ্যটাকে সফল করার চেষ্টা করতে চাইছে। ঠিক আছে, তা এরাই হচ্ছে আলোর ভাই বোন। তা এরা এরা হচ্ছে অ্যাকচুয়ালি পবিত্র আত্মা। হ্যাঁ, আমরা যাদেরকে গুরু মনে করি, খ্রিস্টান ধর্মের যাদেরকে পোপ বলা হয় যত সম্ভব, আমি যত না ভুল না করে থাকি, মুসলিম সমাজে ইমাম বলা হয়, এরা তো অ্যাকচুয়ালি পবিত্র আত্মা, প্রত্যেকেরই পবিত্র আত্মা। এদের মনে ততটা হিংসা থাকে না। এরা সব সময়, এদের একটা প্রচেষ্টা থাকেন, মানে প্রচেষ্টা থাকে যে মানব জাতিকে কিভাবে উন্নত থেকে উন্নত স্তরে নিয়ে গিয়ে তাদেরকে একটা মুক্তির স্বাদ দেওয়া যায়, বা তাদেরকে ঈশ্বরের সান্নিধ্যে আনা যায়। হ্যাঁ, বা স্বয়ং যিনি সর্বশক্তিমান, হ্যাঁ, সেই শক্তির কাছে যাতে তাদেরকে নিয়ে যাওয়া যায়। এটাই হচ্ছে এদের তো মূল প্রচেষ্টা থাকে। তারপরে যখন ওরা ইহ শরীর, মানে এই শরীর ত্যাগ করলেন, তখন তারা বুঝলেন যে ওনাদের প্রত্যেকেরই উদ্দেশ্য সবারই এক, কারোরই ভিন্ন না। প্রত্যেকেরই মূল উদ্দেশ্য হচ্ছে সেই সর্বশক্তিমানকে পাওয়া এবং সেই সর্বশক্তিমানের কাছে তাদের আশীর্বাদ প্রাপ্ত বা আশীর্বাদ ধন্য হওয়ার একটা প্রচেষ্টা করা। তা সেই জন্য তারা কি করলেন, এরা প্রত্যেকে তো একটা পবিত্র শক্তি। এই পবিত্র শক্তি তখন কি করলেন, এরা এই সমাজে নেমে এসে তারা হ্যাঁ, হিউম্যান বডিতে প্রবেশ করে তারা এই সমাজে যা কিছু তাদের অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজগুলোকে তারা সম্পন্ন করার একটা প্রচেষ্টা করছে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে অ্যাঞ্জেল বিদ্যা শিখি, হ্যাঁ, অ্যাঞ্জেলিক শক্তি কিন্তু হচ্ছে আত্মা। অ্যাঞ্জেল আমরা যাদেরকে বলছি তারা কিন্তু আত্মা, তারা কিন্তু পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা এরাও কিন্তু সেকেন্ড হেভেনেই বসবাস করে। এরা কি করেন, যেহেতু মানুষের কাছাকাছি থাকেন, সেই জন্য আমরা যারা সাধারণ মানুষ, হ্যাঁ, এই ফার্স্ট হেভেনে বাস করছি, আমাদের যে কথাবার্তা বা মনের বাসনা বা মনের ইচ্ছা, সেটা ওনারা সহজে শুনতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, সেই কন্ট্যাক্টটা বা সেই আর্জিটা আমরা যখন ওনাদের কাছে প্রার্থনা করি, আমরা না প্রার্থনা করলে ওনারা কিন্তু শোনেন না। আমরা যখন ওনাদেরকে প্রার্থনা করি, ওনারা কি করেন, ডাইরেক্ট স্বয়ং ঈশ্বরের সঙ্গে, হ্যাঁ, সর্বশক্তিমানের সঙ্গে একটা লিঙ্ক স্থাপন করেন। হ্যাঁ, লিঙ্ক স্থাপন করে
সেই আমাদের সেই ইচ্ছেটা সেটাকে সেই ঈশ্বরের কাছে প্রেরণ করে দেন, প্রেরণ করে আমাদের সেই মনের মনোবাঞ্ছাটাকে যাতে আমাদের পূর্ণ হয় সেটার একটা প্রচেষ্টা ওনারা করেন। ঠিক আছে? এবং এটা এটা ওনারা করে থাকেন একদম সম্পূর্ণ নিষ্ঠা সহকারে, মানে ওদের কোনো ইগো নেই, ওদের কোনো হিংসা নেই, হিংসা দেশ মান অভিমান এগুলো ওদের মধ্যে কিচ্ছু নেই। ওরা শুধুই ভালোবাসা দিতে চান। হ্যাঁ, আমরা যেটা চাইবো সেটাতেই ওরা ভগবানের কাছে পৌঁছে দেওয়ার কাজটা ওনারা করেন। এই মহাবিশ্বের সৃষ্টি লগ্ন থেকে ওনারা এই কাজটা নাকি করে আসছেন। ঠিক আছে? ওনারা কোনোদিনই ফিজিক্যাল বডিতে ছিলেন না। যেহেতু ওনাদের ফিজিক্যাল বডি নেই, বিভিন্ন মানুষের কাছে, সেটা 1 লক্ষ 2 লক্ষ যত মানুষের কাছে হতে পারে, কেউ যদি মানে একসঙ্গে ধরো একটা সময় 1 লক্ষ মানুষ অ্যাঞ্জেল কল করলো, ঠিক আছে, ওরা সেই 1 লক্ষ মানুষের কাছে গিয়ে ওরা পৌঁছানোর ক্ষমতা রাখতে পারে। সেই ক্ষমতাটা কিন্তু ওনাদের আছে। হ্যাঁ, তাই সেই অ্যাঞ্জেলিক রূপ হচ্ছে এই আলোর ভাই বোন। এরাও কিন্তু সেই পবিত্র আত্মা। হুম, আমাদের যাদের গুরু, সেই গুরুরা হচ্ছেন পবিত্র আত্মা। সেই জন্য এখনো পর্যন্ত বাড়ির যারা বড়রা আছেন বা কোনো মঠে বা বৈষ্ণবদের সংস্পর্শে এলেন, তারা অনেক সময় বলে, শুনবেন যে আহ, গুরু দীক্ষা নিয়ে নাও, তাহলে তোমার যে বিপদ আপদ চলছে সেই বিপদ আপদ থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্তি পাবে। ঠিক আছে? এই কারণে বলে যে গুরুর দীক্ষা যখনই তুমি নেবে তখন তুমি গুরুর শরণাপন্ন হয়ে গেলে এবং নিজের সমস্ত কিছু তুমি গুরুকে সমর্পিত করলে, হ্যাঁ, সে গুরুর যে পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মা তখন কিন্তু উনি কিন্তু অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল রূপ নিয়ে তোমার বাণী স্বয়ং ঈশ্বরের কাছে পৌঁছে দিয়ে তোমার মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটা উনি কিন্তু সাথে সাথে পালন করার চেষ্টা করবেন বা পূরণ করার চেষ্টা করবেন। সে আমাদের ক্ষেত্রে গুরু, মুসলিমদের ক্ষেত্রে ইমাম, যারা খ্রিস্টান তাদের পোপ, হ্যাঁ, এরকম বিভিন্ন ধর্মের মানুষদের যারা ধর্মগুরু আছেন তাদের ক্ষেত্রে তারা। ঠিক আছে? বৌদ্ধ সন্ন্যাসীদের ক্ষেত্রে বৌদ্ধ সন্ন্যাসী যারা, হ্যাঁ, তাদেরকে বলতে পারি আমরা। হুম, তো এরা হচ্ছে পবিত্র আত্মা। এই পবিত্র আত্মার মূল লক্ষ্য থাকে মানব জাতির কল্যাণ করা। হুম, এবারে প্রশ্ন হচ্ছে এই পবিত্র আত্মার রূপ নিয়ে অনেক সময় যারা অতৃপ্ত আত্মা, হুম, বা প্রেত আত্মা বলা হয়, তারা কিন্তু এসে চলে আসতে পারে তোমাকে সাহায্য করার জন্য। এরাও চলে আসতে পারে। এদেরকে কিন্তু আমরা আলোর ভাই বোন বলবো না, এরাও চলে আসতে পারে। এরা যখন আসবে এরা কিন্তু আমাদের সুফল নাও করতে পারে, এরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে বা এদের কোনো একটা অভিসন্ধি থাকবে। এরা কি অভিসন্ধি? না, তুমি ধরো এখন ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি প্রার্থনা করে ওনাকে বললেন যে আমার এই ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে আপনি আমাকে উদ্ধার করুন। হ্যাঁ, তো সেই ফিনান্সিয়াল ক্রাইসিসটা তোমার হয়তো উদ্ধার করে দেবে, বিনিময়ে হয়তো তোমার শরীরে একটা মারণ রোগ ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে উনি চলে যাবেন। কারণ এরা হচ্ছে মানে অতৃপ্ত আত্মা, অনেক সময় বিদেহী আত্মা হয়, মানে এই যারা সুসাইড করে, হ্যাঁ, বা যেসব সমাজের হচ্ছে যারা একদম সমাজের কীট বলা হয় যাদের, মানে শয়তান লোক, বদমাশ লোক, হঠাৎ মাত্র মারা গেল বা কারোর হাতে খুন হয়ে গেল, তা তাদের যে আশা আকাঙ্ক্ষা বা তাদের যে বদমাইশি বুদ্ধি, সেই বদমাইশি বুদ্ধি তো সেকেন্ড হেভেনে গিয়েও তো চেঞ্জ হয়নি। কারণ ওদের তো আত্মার মুক্তি হয়নি। ওদের যে লোভ লালসার মধ্যে এই পৃথিবীতে ছিল, সেই লোভ লালসা থেকে তো মুক্তি হয়নি। আমাদের কি, যখন এই এই সমাজে আমাদের যখন ফিজিক্যাল বডি যখন মৃত্যু ঘটে, তখন ফিজিক্যাল বডির মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের বডিটা যখন সেকেন্ড হেভেনে চলে যায়, তখন ও কিন্তু ওই আত্মা কিন্তু ওখান থেকে সে তার বডিকে সম্পূর্ণভাবে লক্ষ্য করতে পারে। সে না পারে ওই বডিতে ঢুকতে, না পারে আমাদেরকে বলতে, আমাদের কথা তার কানে সম্পূর্ণভাবে যাচ্ছে, কিন্তু তিনি, তার কথা আমাদের কানে আসছে না বা আমাদেরকে বোঝাতে পারছে না, কিন্তু তিনি অনবরত হয়তো চিল্লে চিল্লে বলে যাচ্ছে, কিন্তু তার কোনো কথা আমাদের কানে আসছে না। মানে তার যে ভাইব্রেশন, সেই আমাদের যে লেভেল, সেই লেভেল থেকে তিনি উপরের লেভেলে আছে, ওই হেভেনের কথা আমাদের কানে আসবে না, কিন্তু আমাদেরটা উনি শুনতে পাচ্ছেন। সেই মানে সেই ক্ষমতা ওনার আছে, সেই শক্তিটা ওনার আছে।
এবারে যে মায়ার সংসার, এই মায়ার সংসার থেকে যখন চলে যাচ্ছে, এই মায়ার সংসার থেকে যখন চলে যাচ্ছেন, হ্যাঁ, তখন কিন্তু ওর কিন্তু মায়া কি একদিনে চলে যাবে? যায় না। তখন কি হয়, ওই যে 12 দিন বা 14 দিনের আমাদের যে অসহজ একটা কাজ থাকে, সে শ্রাদ্ধের কাজ নিতে গেলে তখন কি করে, অ্যাঞ্জেলরা ওই আত্মাকে নিতে আসে। নিতে এসে যে চলো, তোমার এই জীবনের কর্ম শেষ হয়েছে, তোমার মৃত্যু ঘটেছে, তুমি এখন ওই হেভেনে নেই, তোমার এখন ঈশ্বর প্রাপ্তির দরকার, তোমাকে হাইয়েস্ট হেভেনে আমরা নিয়ে যাব, তুমি আমাদের সঙ্গে চলো। তখনও তার মনের মধ্যে একটা প্রচেষ্টা থাকে যে আমি ওই হেভেনে যাব না, আমি এখানেই থাকবো এবং আমি ওই বডিতে ঢুকবো। আমার ছেলে ছেলে পুলেরা আছে, হ্যাঁ, আমার নাতি নাতনিরা আছে, আমার বিষয় সম্পত্তি আছে, এই যে মায়া সে ত্যাগ করতে পারে না। এবারে অ্যাঞ্জেলা ওদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝে না, যায় না। তার ফলে কি হয়, ওই অ্যাঞ্জেলরা কিন্তু তার ফলে যখন ওখান থেকে ফিরে চলে যায়, ওই 12 দিন বা 13 দিন পরে যদি ফিরে চলে যায়, তখন এই আত্মাদের কিন্তু আর মুক্তি হয় না। তখন ওরা ওই সেকেন্ড হেভেনেই থেকে যায়। ওরা না পারবে ফার্স্ট হেভেনে আসতে, না পারবে উপরের হেভেনে যেতে। তখনই কি হয়, তখন এদের মনের মধ্যে একটা বিতৃষ্ণা জন্ম নিতে শুরু করে। তুমি তোমার মনের ভাব একজনকে বলে যাচ্ছ যে আমি এটা করতে চাই, তুমি এটা করো না, আমি এটা করব, হ্যাঁ, কিন্তু তুমি আমার কথা শুনছো না। তখন তোমার কি হবে, তোমার মনের মধ্যে তো একটা রাগ হবে, আর তুমি কারোর সঙ্গে মেলামেশাও করতে পারছো না। ঠিক তাই, ওরা যখন ওখান থেকে কোনো মেসেজ পাঠাচ্ছে, আমরা সেটা শুনতে পাচ্ছি না বা আমরা সেই কথাগুলো অনুযায়ী চলছি না, তখন কিন্তু একটা না একটা সময়ের পরে ওরা কিন্তু বিস্ফোরণ ঘটে ওদের মনের মধ্যে। তখন ওরা ক্ষতি করার চেষ্টা করে, কারণ ওরা পবিত্র আত্মা নয়। তখন ওরা ক্ষতি করার চেষ্টা করে। সেই জন্য কেউ বাড়ির কেউ মারা গেলে, হ্যাঁ, বলে, দেখো না যে এখন বিপদ আপদ আসতে পারে, সব সময় প্রোটেকশন নিয়ে চলবি, কাউকে সঙ্গে নিয়ে যাবি। কেন বলে? এই কারণে বলে যে নিজের জন যে ছিল সে মারা গেছে ঠিক কথা, সে কিন্তু এখন পর, সে চাইলে সে তোমাকে ক্ষতি করে দিতে পারে, কারণ তার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। সে যা বলছে তুমি তার কথা শুনছো না, তুমি তার বডিটাকে পুড়িয়ে দিয়েছো। সে চাইছিল যে ওই বডিতে সে ঢুকতে, কিন্তু সেই বডিতে সে ঢুকতে পারছে না, অথচ তার কথার কোনো গ্রাহ্যই দিলে না, সেই বডিটা তুমি পুড়িয়ে দিচ্ছ, সে কিন্তু দেখছে আর অঝর নয়নে কেঁদে যাচ্ছে। আর তোমার উপরে তো রাগ হবে, তাই স্বাভাবিক। এবারে যারা রেইকি দিয়ে সমাজে কি অশুভ রেইকি দিয়ে কি অশুভ আত্মাদের আটকানো যায়? সব বলছি একটু পরে। প্রথমত হচ্ছে, আচ্ছা আচ্ছা। আমরা যারা আমরা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, হ্যাঁ, এই অশুভ আত্মারা প্রথমত হচ্ছে আমাদের ধারে কাছে আসবে না। আমাদের প্রত্যেকদিন যদি আমরা বডি চার্জ করি, হ্যাঁ, আমাদের ধারে কাছে ঘেসবে না। তুমি যেখানেই যাবে তোমাদের ধারে কাছে ঘেসবে না। হ্যাঁ, সেই প্রোটেকশন বিলটা আমাদের এখন তৈরি হয়ে গেছে। হুম। এবারে কি, কারোর ধরো আহ, অশুভ আত্মা কারোর উপরে ভর করেছে, সেই সব জায়গা যারা টিচার নয়, হ্যাঁ, তোমরা তো এখন টিচার হনি, টিচার নও, সেই ক্ষেত্রে ওই অশুভ আত্মাকে তাড়ানোর চেষ্টা একদম ভুল করেও করবে না। যারা টিচার হয়েছে, মানে আমরা যারা টিচার, আমাদের সেই পাওয়ারটা আছে, ওই রেকি শক্তির মতো দিয়ে ওই অশুভ শক্তিকে যাদের ভর করে তাদেরকে পুরোপুরি ওইখান থেকে রিমুভ করে দেওয়া। সে যেখানেই হোক, তার যদি আমেরিকাতে ভর করে, এখানে বসে তুমি করতে পারবে কিছু। এবারে সমাজে যারা বদমাশ লোক, বাজে লোক, ঠিক আছে, সমাজে যারা বাজে লোক, তাদের একটা হয়তো মনের ইচ্ছা ছিল, যে মনের ইচ্ছাটা কি, যে আমি এইরকমই সম্পত্তি করব, একে ঠকাবো ওকে ঠকাবো, হ্যাঁ, এই সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে আমি হব। কিন্তু হঠাৎ মাত্র দেখা গেল সে হয়তো কারোর হাতে শত্রুতার জন্য হয়তো খুন হয়ে গেলেন বা কার অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তখন কি হয়, তখন ওই সেকেন্ড হেভেনে গিয়ে তার যে শয়তানি বুদ্ধি বা তার যে সম্পত্তি, অন্যের সম্পত্তি নিজের নামে করে নেওয়ার যে প্রবণতা,
হ্যাঁ, বা অন্যের সম্পত্তি নিজেকে নিজে ভোগ করব সেই যে আশা বা আকাঙ্ক্ষা, তার কিন্তু যায় না। কিন্তু প্রত্যেকের কাছে ওই অ্যাঞ্জেলরা কিন্তু আসেন তাদের মুক্তির জন্য, কিন্তু ওই মায়া ত্যাগ করতে পারে না, শয়তানি বুদ্ধি যায় না। মানুষ মরে গেলেও তার শয়তানি বুদ্ধি যাবে কি করে? কারণ সে আত্মা তো এক, তার তো চেতনাটা নিয়েই তো সে তো যাচ্ছে। কারণ বিজ্ঞান বলে চেতনার কোনোদিন মৃত্যু হয় না, ট্রান্সফার হতে পারে, ট্রান্সফার হতে পারে। এটা তো বৈজ্ঞানিক ভাবে সত্যি। তখন কি করে ওই শয়তান লোকগুলো তখন অন্যের উপরে, যারা ওর সমমনোভাবাপন্ন যেসব ফিজিক্যাল বডির মানুষ এখন বর্তমানে বেঁচে আছেন এই পৃথিবীতে সশরীরে, তাদের উপরে ওরা ভর করে ও সেই শয়তানি বুদ্ধিগুলো ওই লোকটার মধ্য দিয়ে সে করানোর চেষ্টা করে। ধরো তোমার পরিচিত কোনো একজন আছে তোমার বাড়ির পাশে, সে খুব ভালো লোক ছিল, হঠাৎ মাত্র দেখতে পেলে সে অসামাজিক কাজকর্ম করা শুরু করে দিয়েছে, মানুষ খুন করা শুরু করে দিয়েছে, কিংবা অন্যের সম্পত্তি দখল করা শুরু করে দিয়েছে। তো ও নিজে করছে না, ওর উপরে ওই অশুভ শক্তিটা, অশুভ এন্টিটিটা ওর মধ্যে বাস করেছে, করে ওকে দিয়ে করানোর চেষ্টা করছে, এবং তার খেসারত কিন্তু একে দিতে হচ্ছে, যার উপরে ভর করেছে। এ কিন্তু বুঝতেও পারছে না যে নেগেটিভ এন্টিটি এর মধ্যে ভর করে আছে। ও কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর ওইসব অসামাজিক কাজকর্ম করে যাচ্ছে। কিসের জন্য করছে? হয়তো সে সে পরিবারেরই ছেলে না, তার বাবা মা হয়তো খুবই ভদ্র, খুবই ভালো পরিবারের ছেলে, কোনোদিন অসৎ কাজ করার কথা ওই ফ্যামিলির লোক হয়তো সে ভাবতেই পারে না, কিন্তু করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? ওই অশুভ শক্তি ওর মধ্যে হয়তো বাস করেছে, সেই অশুভ শক্তি ওকে দিয়ে এই জিনিসগুলো করাচ্ছে। সেই তখনই ওরা অশুভ শক্তি কি এই যে অসামাজিক কোনোভাবে কি আসতে কাজকর্ম, পারে? যে কোনো যে কোনো যে ভাবে কোনো কি, মানে কোনো কারণ ছাড়াই কি আসতে পারে? মানে এই অশুভ শক্তি কি যে কোনো কারণ ছাড়াই আসতে পারে? হ্যাঁ, হ্যাঁ, ও আসলে আমি কেন ওর জিজ্ঞেস ওদের করছি মূল এরকম, উদ্দেশ্য। আমি কেন জিজ্ঞেস করছি কারণ এরকম তো আমরা অনেক সময় দেখতে পাই যে একটা ফ্যামিলি ভালোই চলছিল, ভালোই ঠিক আছে, সব সুখে আছে, হঠাৎ করে মানে কারোর হয়তো একটু অসুস্থতা হয়ে গেল, কেউ হয়তো হট করে পড়ে মরে গেল, মানে উঁচু জায়গা থেকে। আমি এরকম শুনেছি, এরকম মানে সেই ফ্যামিলিটাই পুরো মানে রুইন্ড হয়ে গেল। মানে তার মানে কি কোনো যে এই কোনো ভাবে একটা অশুভ শক্তি প্রভাব পড়েছে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমি একটু আগে যেটা বললাম, যে কোনো অশুভ শক্তি যখন তোমাকে হেল্প করবে, হ্যাঁ, তুমি হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন থেকে ওঠার চেষ্টা করছো, সে তোমাকে হেল্প করে দিল, ফিনান্সিয়াল কন্ডিশন তোমাকে স্ট্রং করে দিল, কিন্তু সে কিন্তু তোমাকে মৃত্যুও দিয়ে দিল, মানে তোমাকে ভোগও করতে দেবে না। তখন স্পয়েলড হয়ে যায়, পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো যে কোনো মানুষের ক্ষেত্রে করতে পারে, সেই জন্য সবসময় প্রোটেকশন নিতে হবে, সবসময় প্রোটেকশন শিল্ড নিয়ে ঘোরা উচিত। এই আমার ছেলের স্কুলে, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে আছে, যার বয়স এখন এই 3.5 বছর। তার বাবা মারা গেছে এই বছর দেড়েক আগে। মেয়েটা, হ্যাঁ, প্রত্যেকদিন ছাদে উঠে, একা একা ছাদে উঠে যায়, উঠে গিয়ে কারোর না কারোর সঙ্গে সে কথা বলে। এবং তার দিদাও মারা যায় 5 মাস পরে, তার বাবা মারা যাওয়ার 5 মাস পরেই তার দিদা মারা যায়। তার দিদাও তাকে খুব ভালোবাসতো, এবং তারা মামার বাড়ি থাকে। হ্যাঁ, এবারে তার কি হয়েছে, সে মাঝে মধ্যে দেখা যায় যে সে ছাদে উঠে যায়, ছাদে উঠে গিয়ে সে তার বাবার সঙ্গে কথা বলছে, সে তার দিদার সঙ্গে কথা বলছে, কেউ নেই, তার পরিবারের লোক কেউ দেখতে পাচ্ছে না তাকে কার সঙ্গে কথা বলছে, কিন্তু অনবরত কথা বলে যাচ্ছে, কারণ না কারোর সঙ্গে ও অনবরত কথা বলে যাচ্ছে, মত বিনিময় করে যাচ্ছে। বাচ্চাটা সে অনবরত ছাদে উঠে কারোর না কারোর সঙ্গে কথা বলতে থাকে। সে দিনের বেলা করতে থাকে, রাতের বেলা করতে থাকে, সকালে উঠে করতে থাকে, বিছানায় উঠে বিছানার মশারি থেকে বেরিয়ে মাঝে মধ্যে বাড়ি যাচ্ছে, হ্যাঁ দাঁড়াও আসছি বলে, যেন কেউ তাকে ডাকছে, সে তার সঙ্গে যাচ্ছে, এবং সেটাও বলে যে আমার বাবা বা আমার দিদা। মানে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকে, এটা কি কোনো মেডিকেল ইস্যু? নিশ্চয়ই না। এটা কোনো কি ডাক্তার হঠাৎ কি করে একে ঠিক শুরু হয়ে করতে পারে? গেছিল স্যার?
ওই তোমার ওর বাবা মারা যাওয়ার পরেই হতো, তারপরে তো ওর দিদা মারা যাওয়ার পরে সেটা আরো প্রকট হয়ে গেছে, এখন আরো প্রকট হয়ে গেছে। তা এটা কোনো মানে কোনো প্রতিকার করে না মানে, বা কোনো স্টেপ নেয় না ওরা বাড়ি থেকে? বাড়ির লোক এবারে ওই ওনার যে মা, হ্যাঁ, ওই বাচ্চাটার যে মা, সে হচ্ছে রেলে চাকরি করে। হ্যাঁ, বাড়িতে ওনার আরেকজন বোন না কে থাকে, তার কাছে এই বাচ্চাটা থাকে, আর পরিবারে আর কেউ নেই। এবারে আমার বউ তাকে বলেছিল যে তুমি ট্রিটমেন্ট নিয়ে নাও, আমার হাজবেন্ডের থেকে এরকমই রেখি রেখি শিখে নাও, নিয়ে প্রোটেকশন নাও। হ্যাঁ, তারা হয়তো বিশ্বাস করেনি ব্যাপারটা, বিশ্বাস করেনি বলে সেরকম ভাবে এগোয়নি। হ্যাঁ, কিন্তু সে পুরো কেস হিস্ট্রিটা আমাকে যখন বলেছে, আমি পুরো শুনে না আঁতকে উঠেছি। আমি বলেছি, এটা আপনার কি মনে হচ্ছে, এই যে প্রবলেমটা চলছে, এই প্রবলেমটা কি স্বাভাবিক? বলছে না, অস্বাভাবিক। আমি বলি, এটা কি কোনো মেডিকেল ইস্যু আপনার মনে হচ্ছে? বলছে না, কোনো মেডিকেল ইস্যু মনে হচ্ছে না। তাহলে মেডিকেল ইস্যু মনে হচ্ছে না মানে ডাক্তার সারাতে পারবে না। হঠাৎ মাত্র মেয়ে রাত্রেবেলা ঘুমোতে গেছে, কেউ ডাকছে, হ্যাঁ আসছি হ্যাঁ আসছি বলে গেল, দেখছি যে পিঠে আঁচড়, আঁচড়ের দাগ। মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন এখন, মানে মেয়েটা পজেসড পিঠে হয়ে আঁচড়ের যাচ্ছে দাগ। আস্তে আস্তে। এবারে কেসটা হয়েছে, অনেক বাচ্চা ওর সঙ্গে ক্লাস করছে, তাই তো। এখন ওকে যদি কেউ কোনো কিছু করে দেয় না, ওই নেগেটিভ এন্টিটিটা অন্য বাচ্চার উপরেও অ্যাটাক করে নিতে পারে। সেই জন্য আমার ছেলেকে, আমার কষ্ট হয়, আমার ছেলেকে প্রত্যেক দিন ওকে একটা ইয়ে করে পাঠাতে হয়, প্রোটেকশন দিয়ে স্কুলে পাঠাতে হয়, যাতে ওর ধারে কাছে কোনো নেগেটিভ এন্টিটি যাতে না পৌঁছাতে পারে। আচ্ছা স্যার, আমরা তো এখন যেই কি এটা শিখেছি, তাহলে আমরা নিজেদের বাবা মাদেরকে কি করে ধরুন প্রোটেকশন দিয়ে রাখতে পারি? কারণ যে কোনো সময় তো এটা আমাদের সাথেও হতে পারে। এবারে তুমি তোমার প্রোটেকশনটা স্ট্রং করতে পারবে। এবার তুমি যাকে প্রোটেকশন দিচ্ছ, হয়তো তোমার বাবা মা, আহ, আমি আগে দেখি ফার্স্ট ডিগ্রিতে আমি বলেছিলাম, সবসময় মনে আছে কিনা জানি না, আরেকবার তবু রিপিট করছি। আমরা সবসময় যেচে পড়ে কাউকে কোনোদিন রেকি এনার্জি সেন্ড করবো না। হুম। একটা কেউ মাত্র, চাইলে তো। একটা মাত্র, হ্যাঁ, একমাত্র আমরা কাদেরকে করতে পারি, একমাত্র আমরা কাদেরকে করতে পারি, যারা হচ্ছে আমার বাবা মা কিংবা স্ত্রী এবং সন্তান। এছাড়া আমরা কাউকে করব না। এবারে বাবা মা যদি তোমার, এখন কিন্তু বাবা মা তারা কিন্তু স্বাবলম্বী, এখন তোমার আন্ডারে নয়। তা এখন যদি তুমি তাদেরকে শিল্ড করতে চাও, মানে একটা আহ, আহ, সুরক্ষা বলয় করে তৈরি করে রাখতে চাও, তাহলে তাদেরকে পারমিশন লাগবে। তার পারমিশন ছাড়া করতে গেলে, আমরা কিন্তু প্রত্যেকটা আলাদা স্বতন্ত্র সত্তা, প্রত্যেকে আলাদা একটা স্বতন্ত্র সত্তা। হ্যাঁ, তুমি তোমার কর্ম করবে, তোমার কর্ম অনুযায়ী তুমি সেই কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে এসেছো। তোমার বাবা, উনিও কিন্তু ওনার কর্মফল ভোগ করার জন্য এসেছেন। হতে পারে তোমার যে বাবা এই জীবনে তোমার বাবা হয়েছে, সে গত জীবনে হয়তো তোমার সন্তান ছিল, কিংবা তোমার দাদু ছিল, কিংবা তোমার মা ছিল। হতে পারে, এটা আমরা যারা পাস্ট লাইফ পড়াই, পাস্ট লাইফে এটা দেখেছি। হুম হুম। এই জীবনে যে মেয়ে ফার্স্ট হয়ে লাইফে কেউ জন্মাচ্ছে, ক্লাস করান? সে তো পাস্ট লাইফে আমি 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 মানে, পাস্ট লাইফে দেখেছি। আমার এই জন্মের বাবা আগের জন্মের শ্বশুর ছিল। আমাকে ম্যাম পাস্ট লাইফ তাহলে দেখিয়েছিল। তাহলে আমার এই জন্মের আপনার আপনি বাবা ক্লাস আগের করান জন্মের স্যার? বাবা ফার্স্ট ছিল। লাইফের ক্লাস করান আমি আপনি? পাস্ট লাইফে ক্লাস করাই না, পাস্ট লাইফে ক্লাস করাই না, কিন্তু তুমি যদি করতে চাও, হ্যাঁ, আমি পরে সময় করে একদিন করাবো। আচ্ছা, ওটা কদিন মানে ঠিক ওটা আছে, কদিন লাগে? একদিন, একদিন কয়েক ঘন্টা, ঘন্টা দেড়েক দুয়েক লাগবে। ঠিক আছে। এবারে ঘটনা হচ্ছে যেটা, হয়তো হয়তো তোমার যে বাবা বা তোমার যে মা, ওনার সঙ্গে তোমার কার্মিক রিলেশন ছিল, সেই রিলেশন ভোগ করার জন্য এই জীবনে তুমি ওনার সন্তান হয়ে জন্মগ্রহণ করেছো। এবার ওনার পারমিশন ছাড়া তুমি যখন ওনাকে রেকি হিলিং করতে যাবে, তখন ওনার কিন্তু ওই কার্মিক রিলেশন এফেক্টটা কিন্তু তোমার মধ্যে পড়বে, তোমার মধ্যে পড়বে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কেন করব? তার মানে কি স্যার, বাবা বা মাকে রেকি হিলিং দেওয়া যাবে না? যাবে, ওনাদের পারমিশন নিতে যাবে হবে, না, যাবে না, পারমিশন ও, নেবে। ওনাদের পারমিশন নিতে পারমিশন হবে। নিতে হবে, পারমিশন নিতে হবে।
ওনারা যদি বিশ্বাস করেন তাহলে ওনাদেরকে দেবেন। আমার মা যেমন আমার কিছু হলে আমাকে আমাকে বলে তুই হিল করে দে, আমি দিই। আচ্ছা। আমার বাবা বলে না, বাবাকে দিই না। হ্যাঁ, আমারও বাবা অতটা বোঝে না বা মানতে চায় না এরকম আর কি। কিন্তু মা আবার মানে, বলে, হ্যাঁ। বাবা বলে না, দিই না। এবারে কি আমি আমার বাবাকে দিতে পারবো না? হ্যাঁ দিতে পারবো। কখন দিতে পারবো? যখন উনি আমার যেমন আন্ডারে থাকবেন। উনি যখন আমার আন্ডারে থাকবেন, যখন ওনার বোঝার ক্ষমতা থাকবে না, যখন উনি একদম বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে যাবেন, তখন আমি আচ্ছা। দিতে পারবো। কারণ তখন সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণে। হয়তো উনি পেনশন পাবেন, ওনার টাকায় ওনার চলবে, কিন্তু উনি ফিজিক্যাল দিক থেকে তখন তুমি দিতে পারবে। কিন্তু তোমার স্ত্রী এবং সন্তানকে তুমি দিতে পারবে। ওদের সঙ্গে কার্মিক রিলেশন ছিল বলে তো এই জীবনে ও তোমার স্ত্রী এবং সন্তান। সেটাও কি পারমিশন নিতে হয় না? সেটাও না, পারমিশন লাগে? ওদের 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 পারমিশন নেওয়া দরকার নেই। কারণ স্ত্রী কিন্তু হাজবেন্ডের সন্তানের তো লাগে মানে না। হ্যাঁ, সন্তানেরও লাগে না। স্ত্রী কিন্তু তার আর স্ত্রী যদি হাজবেন্ডের ইন্ডিপেন্ডেন্ট হয়? ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে সে তোমার তো স্ত্রী, সে তো তোমারই স্ত্রী। আচ্ছা। তোমার সঙ্গে আচ্ছা। কার্মিক রিলেশন ছিলই বললে কিন্তু সে এই জীবনে তোমার স্ত্রী হয়েছে। যতই তুমি এদিক ওদিক সম্বন্ধ করে বেড়াও, আর যতই তুমি এদিক ওদিক ইন্টু করে বেড়াও, যার সঙ্গে যার হওয়ার কার্মিক রিলেশন তার সঙ্গেই তোমার হবে। তার সাথে বিয়ে হবে। যার সঙ্গে তোমার কার্মিক রিলেশন হয়ে আছে তার সঙ্গেই তোমার হবে। আর যদি কারোর সঙ্গে প্রেম হয়ে যায়, তার সঙ্গে তোমার কেটে গেল, তাহলে জানবে, কিংবা সে তোমাকে ঠকিয়ে চলে গেল, তাহলে জানবে যে কোনো না কোনো জীবনে তুমি ওকে আমি ঠকিয়েছিলে। হয়েছে। কোনো না কোনো জীবনে তুমি ওকে ঠকিয়েছিলে। এই প্রেম ঘটিত কেসে তুমি ঠকিয়েছিলে। আমি আমার পাস্ট লাইফে গেছিলাম। আমি পাস্ট লাইফে কি দেখছি, কোন সালটা আমি জানি না। আমি গত জীবনে আমি রাজা ছিলাম। গত জীবনে রাজা ছিলাম। সেই জীবনের পরে আমার এই জীবন। বাহ। কিন্তু ওইটা আমি কন্টিনিউ করিনি। যে কোথাকার রাজা ছিলাম এটাও দেখা যায়, কোথাকার রাজা ছিলাম, কোন সালে ছিলাম, সেখানে আমার নাম কি ছিল। আমি আমার রাজপ্রাসাদ এটা আমি কি কি দেখেছি। করে, মানে কি করে দেখা যায়? মানে স্বপ্নের মাধ্যমেই দেখা যায় এগুলো? স্বপ্নের মাধ্যমে না, তোমার সাবকনসিয়াস মাইন্ডে তুমি এসে যাবে, তুমি ওই জগতেই চলে যাবে। ও। পুরো ওই ছবির মতো জগতে তুমি চোখের সামনে আছে। চোখের ও, সামনে ছবির মতো আপনিও ভেসে দেখেছেন উঠবে। মধুশ্রী ম্যাম? আমি দেখেছি, হ্যাঁ আমি হ্যাঁ দেখেছি। আমার দেখেছি। আমি বললাম না আমার এই জন্মের বাবা আগের জন্মে শ্বশুর ছিল, আগের জন্মে এত ভালো শ্বশুর ছিল বলে আমি বলেছিলাম যে পরের জন্মে আমি তোমার মেয়ে হতে চাই। এবার সিরিয়াসলি আমি এই জন্মে তারই ও। মেয়ে হয়েছি, মানে আমি এটা বলেছিলাম তাকে যে তুমি এত ভালো শ্বশুর, আমি পরের জন্মে তোমার মেয়ে হতে চাই। এই জিনিসটা আমি এবারে দেখেছিলাম স্পষ্ট, এই জন্য সে আমার বাবা হয়েছে। এবারে ঘটনা হচ্ছে যেটা, আহ, অনেক সময় দেখবে যে হাজবেন্ড হচ্ছে স্ত্রীকে অত্যাচার করে, কিংবা তার বউ। হ্যাঁ, সেদিনে হাইকোর্টের একটা শুনানিতে দেখছিলাম। হ্যাঁ, মানে আমরা মোবাইলে দেখছিলাম যে সেই তার স্ত্রীকে কোনোভাবেই নিতে চাইছে না। হাইকোর্টের মধ্যে বিচারপতিকে বলছেন যে ও আমাকে এতটা অত্যাচার করে, এতটাই অত্যাচার করে, যে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি, আমার শরীরে রোগ ধরে নিয়েছে ওর বউটা এতটাই অত্যাচার করে। আর ওর বউ ওকে ওখানে বিচারপতিকে গিয়ে বলছে যে আমি ওর সঙ্গে আবার থাকতে চাই। কারণ তার তো উপায় নেই, তার শাশুড়ি ক্যান্সার পেশেন্ট। শাশুড়িকে ধরে ধরে মারে ওই বউটা, শাশুড়িকে ধরে ধরে মারে। এবার বিচারপতিকে গিয়ে বলছেন যে আমি রেকর্ড করে এনেছি, ওরা আমার উপরে অত্যাচার করে। তখন বিচারপতি ওনাকে প্রশ্ন করছে যে আপনি রেকর্ডটা করলেন কি করে? তা আপনি ওনাকে মারার পরে তারপরে ওনারা যে কটু কথা বলেছেন সেইগুলো ধরে ধরে রেকর্ড করেছেন আমাকে শোনাবেন বলে। তারা তো ওই জায়গায় বসেছেন বিচারক হিসাবে। তারা তো এই জীবনে বিচারক হিসাবে জন্মেছে, মানে তো এই জীবনে না, ওনার তো অনেক জীবনে কর্মফলের ফল তো এই জীবন উনি উপভোগ করছেন। তা আমি যে গত জীবনে যে মানে রাজা ছিলাম, সেই জীবনে এখন আমার যিনি স্ত্রী, ও কিন্তু আমার স্ত্রী ছিল। গত জীবনে আমার স্ত্রী ছিল। আমার ছেলেও গত জীবনে আমার ছেলে ছিল। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমার ভাইয়ের একটা ছোট্ট মেয়ে আছে, মানে আমার ছেলে আর আমার মেয়ে, ভাইয়ের মেয়ে 15 দিনের বয়সের ডিফারেন্ট। ওই ভাইয়ের মেয়ে, ও ও আমারও মেয়ে ছিল গত জীবনে। মানে আমি ওদের দুজনকে দেখেছি। আমি আমার দুজনকে দেখেছি।
সেই জন্য এই লাইফে আমি দেখছি যে আমার ছেলের প্রতি আমার আমার যতটা টান, মেয়ের প্রতিও ঠিক ততটাই টান, আমার ততটাই ভালোবাসা, ততটা গভীর ভালোবাসা দুজনের প্রতি, ছেলে মেয়ে দুজনের প্রতি। ফার্স্ট লাইফে গিয়ে দেখছি ওরা দুজনেই ভাই বোন ছিল, গত লাইফেও। এই জন্মেও ভাই বোন, কাকাতো ভাই বোন। হ্যাঁ, এই জীবনেও ভাই বোনে এসছে। মানে কোনো না এবং কোনো ভাবে যোগটা থাকছেই আর কি। যোগটা কোনোভাবে যোগটা থাকছে, থাকে। যোগটা থাকছে। এবারে ঘটনাটা হচ্ছে যেটা, ঘটনাটা যে হচ্ছে যেটা, আমি গত জীবনে যখন রাজা হয়ে জন্মেছিলাম, তখন আমি প্রচন্ড দয়ালু ছিলাম। দয়ালু রাজা বলে যেটাকে, এতটাই দয়ালু ছিলাম, নিজের রাজ্যপাটের উপরে মানে নিজের মনোযোগ ছিল না। কে খেতে পাচ্ছে না, কার কি প্রবলেম, সমস্ত প্রবলেম সলভ করার জন্য নিজের সম্পত্তি বিলোতাম। মন উজাড় করে দিয়ে গেছি সবাইকে, মন উজাড় করে দিয়ে গেছি, এবং সবার কাছে সম্মান পেতাম। সেই জন্য হয়তো ইউনিভার্স এই জীবনে আমাকে সম্পত্তি দিয়ে পাঠায়নি, হয়তো অতটা, সেই মনটা দিয়ে পাঠিয়েছে না, আপনার কাছে যে সম্পত্তি। সম্পত্তি আছে সেটা অনেকের কাছেই নেই, কারণ আপনি এত হ্যাঁ, মানে সেটা এত হতে পারে। এনার্জি দিয়ে হয়ে রয়েছেন। সেটাও একটা অনেক বড় জিনিস, সবসময় পয়সা দিয়ে তো হুম। সব একদম, বিচার হয়। একদম, একদম। আপনি আমাদেরকে হেল্প করতে পারছেন, দেখুন আপনার সেই আগের, আপনার আগের জন্মের জিনিসটাই হচ্ছে, হেলথটা আপনি থেকেই আমাদেরকে গেছে। হেল্প করছেন। হুম। হ্যাঁ, আপনি কিন্তু আমাদের হেল্প করছেন, আমাদের আমাদের শেখাচ্ছেন, সেটাই তো আপনার দ্বারা আমরা উপকৃত হচ্ছি। এটা অনেক একই একই হয়ে যাচ্ছে একটা। একদম। তা ব্যাপারটা হচ্ছে, আমরা যা যেরকম, আমরা সেই ফলটাই কিন্তু আমাদের ফল ভোগ করতে হয়। আমাদের সেই জন্য কর্মটা আমাদের সবসময় সুন্দর রাখার চেষ্টা করতে হয়। ভালো রাখতে হয়। হ্যাঁ, ভালো রাখতে হয়। আমরা সবসময় ভাবি যে আমরা এত ডাকছি, এ করছি, তাও কেন আমাদের লাইফে এত প্রবলেম। তুমি গত জীবনে বাবা যে কর্মটা করে এসছে, তার ফল তো তোমাকে পেতে হবে, পালাবে কোথায়? আচ্ছা, গত জীবনের সঙ্গে কি গুরুর কোনো কানেকশন থাকে? ধরুন এই জীবনে আমার যিনি গুরু হলেন, গত জন্মে হতেই ধরুন মানে পারে, ওই যারা হতেই মন্ত্র গুরু হয়, হতেই হ্যাঁ, পারে, হতেই পারে। গুরুরও তো বা পুনর্জন্ম ইষ্ট, হয়। মানে ইষ্ট আমি যাকে দেখছি মানে এতটাই এই জীবনেও সেটা রিফ্লেক্ট করে গেল আর কি। হয়, গুরুরও পুনর্জন্ম অনেক সময় কি হয়, আমাদের পুনর্জন্ম কখন হয়, যখন সে পুরোপুরি ভগবান প্রাপ্ত না হন, তার আবার ইয়ে জীবনে তিনি জন্ম নেন। হয়তো তিনি এই জীবনে ভগবানের নাম নিয়েছেন, কিন্তু অতটা যতটা নেওয়ার প্রয়োজন ছিল ততটা উনি হয়তো ওনার অভীষ্ট লাভ হয়নি। সেটার জন্য আবার এই জীবনে তার আবার জন্মগ্রহণ করতে হয়েছে। তখন তোমার সে গত জীবনে যিনি গুরু ছিলেন, এই জীবনেও তিনিই গুরু হবেন, হতেই পারে। এবং একটা মানে আমি নিজের ক্ষেত্রে দেখেছি ভীষণ একটা টান অনুভব করি যে ইষ্টের প্রতি। মানে ইষ্টকে বলা হয় হুম। সদা মানে গোপনীয় রাখতে হয়। ইষ্টকে কাউকে বলতে নেই, মানে ইষ্ট হচ্ছে ইষ্ট মন্ত্রও যেমন, ইষ্টও সেরকম। আমি তার প্রতি ভীষণ টান, মানে এই পাকে চক্রে হয়তো ছোটবেলায় একবার তাকে ইয়ে করেছি, তারপরে আমি অনেক দেব দেবী দেখেছি, ইয়ে করেছি, কিন্তু শেষ পর্যন্ত সেই আবার তার কাছে গিয়ে স্থিত হলাম। মানে মানে সেই একটা যেন টান, ভীষণ একটা টান, এটা বোধহয় সেই পাস্ট লাইফ থেকেই আসে বোধহয়, আমার মনে হয়। একদম, একদম, একদম। আজকের এই জীবনে যে ওই ওই যে মহিলার কথা বললাম, ও যে এই অত্যাচার করছে, এই সংসারের উপরে এই যে অত্যাচার করছে, ওর হাজবেন্ড পুরো তিতিবিরক্ত হয়ে শরীরে রোগ ধরে নিয়েছে, এবং সে বিচারকের কাছে আর্তি জানাচ্ছে যে ওর থেকে আমাকে মুক্তি দিন। হ্যাঁ, এটা, ও এই জীবনে হয়তো ভালো কর্ম করছে, কিন্তু দেখা যাবে ওর পাস্ট লাইফে নিয়ে গেলে, ও গত জীবনে ওর ওই স্ত্রীকে, ও হয়তো সেম অত্যাচারটা ওর স্ত্রীর সঙ্গে করেছিল। উম, ওর যে ওই শাশুড়ি এখন যে মার খাচ্ছে, ক্যান্সার পেশেন্ট, ও কিন্তু হয়তো সেম, হয়তো ও দেখা যাচ্ছে গত জীবনে ওর মা যিনি ছিলেন ক্যান্সার পেশেন্ট, তাকে হয়তো ও মেরেছে, ওর শাশুড়ি। সেই মারটা ও এখানে ফেরত দিচ্ছে। আমরা বললাম না, আমাদের আত্মার কোনোদিন মৃত্যু হয় না, আত্মার কোনোদিন বিনাশ নেই, ধ্বংস নেই। আত্মা হচ্ছে অবিনশ্বর। তা সেই প্রতিশোধের স্পৃহাটা ওর তো আত্মার মধ্যে থেকে যাচ্ছে, সেই প্রতিশোধটা এই জীবনেও নিয়ে নিচ্ছে। তাহলে এই জীবনে তার থেকে মুক্তির কিভাবে হবে? ওদের পাস্ট লাইফে নিয়ে গিয়ে তখন ওদের আত্মার সঙ্গে কানেক্ট করতে হয়। আত্মার সঙ্গে কানেক্ট করে, হ্যাঁ, ওর আত্মাকে যদি তুমি মানে ইয়ে করে, হ্যাঁ, মানে
প্রভাবিত করে তুমি যদি ওর কাছে ক্ষমা চেয়ে নাও, ও যদি ক্ষমা করে দেয় তাহলে এই জীবনে ও যে অত্যাচারটা করছে সেই অত্যাচারের প্রভাবটা কিন্তু কমে যাবে মানে কমেই যাবে। এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যাদের এই সংসারের প্রবলেমটা চলছে। ওকে যদি পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয়, দেখা যাবে এটা এটা ঘটনা কেন এটা হচ্ছে। এই একটা ছেলে এসেছিল পাস্ট লাইফ করার জন্য। সে এসে হাউমাউ করে কাঁদছে, সে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, বলছে আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকেই বিয়ে করতে চাই। আর সে মেয়েটা ওকে পাত্তাই দেয় না, সে শুধু টাকা টাকা নেয়, মিথ্যা কথা বলে বলে টাকা শোষণ করে। যা টাকা ইনকাম করে, হয়তো এ 20,000 টাকা ইনকাম করে, 20,000 টাকা সে মেয়েটার পিছনে চলে যায়, পুরোটাই নিয়ে নেয়, চুষে নেয়, মানে পুরো রক্ত চোষার মতো চুষে নেয়। এবারে তুমি আমি সাধারণ মানুষ পুরো এইরকমই যখন সিচুয়েশন তুমি দেখবে, তখন তুমি নিজেই বুঝে যাবে যে এ মেয়েটা ওকে ঠকাচ্ছে। কিন্তু ওই ছেলেটা বুঝবে না। কেন বুঝবে না? ও ওকে ভালোবাসে এবং অন্তর দিয়ে ভালোবাসে এবং বিশ্বাস করে। তখন ওকে যখন পাস্ট লাইফে নিয়ে যাওয়া হলো, পাস্ট লাইফে গিয়ে দেখতে পেলো কি না, ও ওই যে মেয়েটাকে করছে, ও নিজেকে স্ত্রী হিসাবে ভাবতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি ও স্ত্রী হবেই না, আর ও হচ্ছে ঠকজোচ্চর মেয়ে। ও একসঙ্গে এরকম গোটা 4-5 করে বেড়ায় এবং প্রত্যেকের থেকে টাকা নিয়ে নিয়ে বেড়ায়। এটা ওর স্বভাব, এটা ওর নেচার। এবারে এই জীবনে ওর থেকে কেন করছে? ও গত জীবনে ও ছিল মেয়ে আর ও ছিল ছেলে, ও ওর সঙ্গে এরকম ভাবে করেছে, এবার মুক্তিটা কি? তোমার মুক্তি তো একটা করতেই হবে। মুক্তি না নিলে তাহলে এটা কিন্তু তোমার এই জন্মের পর জন্ম, এটা কিন্তু তোমার চলতেই থাকবে, জন্মের পর জন্ম এটা চলতেই থাকবে। এর থেকে তো মুক্তি করতে হবে। মুক্তিটা কিভাবে? এটাকে একদম পুরো ব্রেকডাউন করা যাবে। ওর পাস্ট লাইফে নিয়ে গিয়ে ওর যে আত্মা, ওর আত্মার কাছে ক্ষমা চাইতে হবে যে আমি এই কর্মটা করেছিলাম তোমার কাছে, তোমাকে ঠকিয়েছিলাম, তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও যদি ক্ষমা করে দেয় তাহলে এটা কিন্তু এই জীবনে পুরোপুরি স্টপ হয়ে যাবে। নাহলে ক্ষমা সামনের করছে যে জীবনে কি করে বোঝা যাবে? সামনে কনভারসেশন হবে তো, ওই ও কনভারসেশনের মানে মধ্যে তো তুমি থাকবে, দুজনকে সামনে তুমি বসিয়ে, বুঝতে পারো। দুজনকে। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা তুমি 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 কনভারসেশন করবে, তার সঙ্গে কথা বলবে। আচ্ছা। সে ক্ষমা করছে কিনা তুমি আমাকে বলবে যে ও ক্ষমা করে দিল, ও বলছে হ্যাঁ এটাই বলছে। ও যদি ক্ষমা করে দেয় তাহলে ওর মুক্তি হবে। এবারে তারপরে ওকে দেখানো হলো যে তোমার এই জীবনে স্ত্রী কে আছে, তুমি দেখো তোমার স্ত্রীকে। তুমি আজ থেকে 10 বছর পরের লাইফে যাও। এ তো ভবিষ্যৎ দেখা যায়, শুধু পাস্ট লাইফ না, পাস্ট লাইফে নিয়ে গেলে ভবিষ্যতে দেখা যায়। ধরো এখন তোমার 25 বছর বয়স, তুমি 35 বছর বয়সে তুমি কি হবে সেটা দেখা যায়। কিন্তু আমরা মৃত্যু পর্যন্ত দেখাই না। কিভাবে একটা মানুষের মৃত্যু হবে এই জীবনে সেটাও দেখা যায়, এবং সামনের জীবন কি হবে সেটাও দেখা যায়। কিন্তু আমরা যাই না, ওটা আমরা দেখাবো না। এই 5 বছর 10 বছর পর্যন্ত দেখাতে পারি, তাও এটা রিস্ক। হয়তো তোমার 25, আমি তোমার 35 বছর বয়স পর্যন্ত দেখালাম। এবার এর মধ্যে যদি তোমার চলে যাওয়ার ব্যাপার থাকে, মানে মৃত্যু যদি হয়, মৃত্যুযোগ যদি থাকে, তাহলে কিন্তু আজকের দিন থেকে তুমি সেটাও কিন্তু আর দেখাবে। শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ, দেখা যায় তো। ধরো তোমার এই 35 বছরের মধ্যে তোমার মৃত্যুযোগ আছে, তুমি চলে যাবে। তো কিভাবে মৃত্যু হবে সেটাও তুমি দেখতে পেলে, তাহলে সেটা প্যাথেটিক ব্যাপার না? আজ থেকে তুমি কি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে? তোমার মনের মনের মধ্যে তো কুড়ে কুড়ে খাবে, এই আমার আর এই কটা দিন। না, ফিউচারটা দেখা কিন্তু কষ্টকর। হতে পারে, সেই জন্য ফিউচার না, ফিউচারটা আমি ফিউচার কিন্তু দেখাটা মানে খুব আমার আমার হ্যাঁ বড় বলুন। মেয়ে একটু দুষ্টু। আমার বড় মেয়ে একটু দুষ্টু, কথা বলে না। তো
তো আমি ফিউচারে যখন ম্যামকে বলেছিলাম ফিউচারেও একটু দেখবো যে আমার বড় মেয়ে একই রকম দুষ্টু আছে না কিছু, আমি যখন দেখেছিলাম ওই একই রকম ওরকমই আছে, সেই কলেজ যাচ্ছে, কথা শুনছে না, লিপস্টিক লাগাচ্ছে, মানে আমার আয়ত্তের বাইরেও। তখন এটা এটা আমাকে এখন থেকে একটু টেনশন হেডেক দিয়ে দিয়েছে। ওর এরকমই হবে, ওর নাচ বাজ আমি ছাড়িয়ে দিয়েছি, মানে টেনশন মধুশ্রী ম্যামের কি টেনশন জমজ? গ্রো। হ্যাঁ হ্যাঁ, না না হ্যাঁ না না, আমার তিনটে মধুশ্রী যে বাচ্চা, ওরে বাবা! তিনটে। আমার একটা 10 বছরের তিনটে মেয়ে বাচ্চা, আছে, আর তারপরে একটা দুটো জমজ। দুজন জোর। পরে ওরা দুটো, দুজন একটা ছেলের জমজ? একটা মেয়ে জমজ। ও বাবা! হ্যাঁ ওরা দুজন জমজ, আর একটা 10 বছরের মেয়ে আছে। রে বাবা, খুব কঠিন সামলানো। খুব কঠিন, খুব মধুশ্রী কঠিন। আর ঠান্ডা, জমজ ঠান্ডা শুধু মানুষ জমজ বলে, না, ঠান্ডা মানুষ বলে শুধু হ্যাঁ, জমজ ওদেরকে না, শান্ত। হ্যান্ডেল করে দুষ্টু যাচ্ছে। জমজ। বাবা, ওরা কি দুষ্টুমি করে পিছনে! আমার হাসিও লাগে। আমরাও ছোটবেলায় করতাম এরকম। ও আমার মেয়ে না স্পেলিং মিস্টেক করতো খুব। তো হ্যাঁ স্পেলিং মিস্টেক হতো, তো ওদের তো সিবিএসসি বোর্ড, স্পেলিং এ খুব নাম্বার কেটে নিত। তা আমি ওদেরকে সেহেকি দিয়ে দিয়ে আমি ওকে এইবার পরীক্ষার আগ দিয়ে মানে মোটামুটি পড়া 2 মাস ধরে, মানে এপ্রিল মাস থেকে ক্লাস 4 শুরু হয়েছে, ওকে আমি রোজ ওর থার্ড আয়ের মধ্যে ও যখন ঘুমিয়ে থাকে সকালবেলা ওকে সেহেকি দিয়ে দিয়ে বানান ভুল যেন না হয়। এবার সব 40-তে 40 পেয়েছে। ও, তাহলে, তাহলে এটাও হয় মানে না? প্রতিদিন এরকমটাও ওর হয়? থার্ড আয়ের মধ্যে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ, ও সবকিছুই হয়। আমি এত প্রচন্ড এক্সপিরিয়েন্স, স্পেলিং মিস্টেক। আমি তো প্রথম করছি, এরকম হয়? করা যায় না? একদম। হ্যাঁ ও ও এত আমার স্পেলিং যেমন মিস্টেক হয় কি, করতো। ধরুন পড়তে বসলে আমার একটুখানি ইনসিকিউরিটি লাগে যে পড়ছি, হবে চান্স তো এরকম, তা সেক্ষেত্রেও সে কি কাজ করবে? একদম। হ্যাঁ হ্যাঁ সেই কথা। তুমি রেকিকে কল ইভেন করবে, আমার মেয়ে তো রেকিকে কল একটা করবে। মজার জিনিস, একটা মজার জিনিস আছে। আমার মেয়ে যখন কোনো প্রশ্ন মুখস্থ হয় না, ও খাতাটা নিয়েছে, আমাকে বলে কি এর মধ্যে একটু কি কি যেন করো, একটু করে দাও তো। আমি হচ্ছে হেঁকে এঁকে দিই, হ্যাঁ বলে মুখে তো বলি না, সেই ওর মুখস্থ হয়ে যায়। তাহলে বলে তুমি কি একটা হয়ে কি গেল, কি আমার করো মুখস্থ ওইসব হয়ে করে গেল। দাও তো, হ্যাঁ একটু কি কি করো একটু পড়ে দাও তো। দিয়ে আমি করে সেই দাও তো। ওর যে আহ, প্রশ্নটা মুখস্থ হচ্ছে না সেই প্রশ্নের উপর সে কি করে দেয়, ও মুখস্থ হয়ে যায় পড়া। ও তুমি নিজে যখন পড়তে বলে বসবে কি কি ভার্সা, করে দাও। হুম, ভার্সা তুমি যখন পড়তে বসবে তখন হুম। তুমি রেকি রেকি কল করে পড়তে বসো। হ্যাঁ, তাহলে তোমার পড়ার মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং যে ব্যাড, যে টেনশন, এই টেনশন দূরে চলে চিন্তা, যাবে। তুমি হুম। রেকিকে কল করো, রেকিকে প্রশ্ন করো, হলিফায়ারকে প্রশ্ন করো যে আমার পজিটিভ চিন্তা দেওয়ার জন্য প্রবাহিত হও। তো তোমাকে পজিটিভ চিন্তা দিতে হবে। তুমি ইনসিকিউর যখন ফিল করবে তখন ইউনিভার্স তোমাকে ইনসিকিউর যাতে তুমি হও সেটাই তোমাকে তোমার ইয়েতে দেবে, তোমার লাইফে দেবে। মানে তোমার যে যে হ্যাঁ, কর্মগুলো তোমাকে ইনসিকিউর করবে সেই সেই কর্মগুলো তোমার লাইফে ঘটাবে। আর তুমি আচ্ছা। যখন পজিটিভ ভাববে, ইউনিভার্স তোমাকে সেই সেই, যাতে তোমার পজিটিভ সবকিছু হয় সেটাই তোমাকে রিয়েলিটিতে কনভার্ট করে দেবে। আমি একটা ইউনিভার্সের একটু কাছে এক্সপিরিয়েন্স একটা শেয়ার নেগেটিভ। করতে চাই। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি যেমন মানে আমি তো অনেক আগে এঞ্জেল শিখেছিলাম ফার্স্ট ডিগ্রিটা। তো হুম। তারপরে আমি আর সেরকম ভাবে কিছুটা করা হয়নি, কারণ তখন অতটা আর আমি বুঝি টুঝি নি, বিশ্বাসও অতটা ছিল না, তেমন আর করা হয়নি। আর অনেকে বলে না যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তো তখন আমি ওই পড়াশোনার জন্যই করেছিলাম। তা তেমন একটা কিছু আমি লাভ বুঝিনি বলে আমি আর করতাম না। আমার একটা রিসেন্ট একটা বড় পরীক্ষা ছিল, সেটা সেটা চান্স পাওয়ার জন্য, মানে সেটা প্রিলিমিনারি পাস করার জন্য প্রায় ঠিক পরীক্ষার 1.5 মাস আগে থেকে আমি শুধু অ্যাঞ্জেল নাম্বার দেখি, রিপিটিটিভ নাম্বার 1010, 5555, 4444, বা হচ্ছে 1221, মানে এরকম, মানে যখনই দেখছি মোবাইল, হয়তো ঘড়ি দেখছি, টাইম দেখছি, সব সময় একটা রিপিটিটিভ নাম্বার দেখছি। তো আমি তখন থেকে বুঝতাম যে না, এবারে কিন্তু কিছু একটা ম্যাজিক হবে, এবারে কিন্তু কিছু একটা ম্যাজিক হবে। এবং অবিশ্বাস্য ভাবে এবারে পরীক্ষাটা এত ভালো হয়, মানে ধারণার বাইরে, আমি আশাই করিনি যে এরকমটা হতে পারে। মানে অবিশ্বাস্যভাবে পরীক্ষাটা ভালো হয়ে যায়, মানে এবং পরীক্ষার হলে একদম। গিয়ে এত ভালো পাচ্ছি, মানে ভয় ভয় ছিলাম যে আদৌ হবে কিনা, কিছু পারবো কিনা, কারণ এত ভাস্ট সিলেবাস, মানে কোনো সিলেবাস নেই, মানে কি আসতে পারে বা না আসতে পারে, মানে ওটা ওদের লেভেলে কেউ ভাবতেই পারে না, এতটাই কি কঠিন পরীক্ষা পরীক্ষা দিয়েছো, এটা। কি পরীক্ষা দিয়েছো এবারে? ওই এবার ইউপিএসসি কি পরীক্ষা? দিয়েছিলাম। ইউপিএসসি। হ্যাঁ ইউপিএসসি। মানে, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বোঝা যায় না যে কিরকম। তবে এই পরীক্ষাটা এবার আমার খুবই ভালো হলো এবার, কি করে হলো বেশ বলতে ভালো পারবো ভালো। না। একদম একদম একদম।
সবকিছু হয়ে যাবে। তুমি তুমি পজিটিভ থাকো, তুমি পেয়ে যাবে। তুমি পজিটিভ থাকলে অবশ্যই তুমি পেয়ে যাবে, কেন ওই পাবে না? ওই জিনিসটার পরই আমার মনে হলো কি আমি একটা কিছু এই এর জিনিস এনার্জিটাকে আবার এর ডাকি। রেজাল্ট কবে তাই বেরোবে? আমি এর রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট রেজাল্ট কবে বেরোবে? দেরি আছে এখনো, জানি না হবে কিনা, কিন্তু এখন জানি না কবে হবে, মানে হবে কিনা আদৌ জানি না, তবে রেজাল্ট হয়তো বেরোবে, হয়তো এই মাসেরই মিডিলে হয়তো বেরোবে। না, এই 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 হবে কিনাটাই হচ্ছে নেগেটিভ কথা। এই নেগেটিভ কথাগুলো হ্যাঁ ইউজ সে করবেন তো। না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হয়ে হ্যাঁ। যাবে। হুম হুম হ্যাঁ, হয়ে যাবে। অবশ্যই হবে। এবং মেনের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। মেনের জন্য হুম রেকি কল হুম করা হুম। শুরু করে দাও। হ্যাঁ, এবারে হ্যাঁ যে হ্যাঁ মেন হ্যাঁ। এক্সাম হবে, মেনের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। তাহলে ইউনিভার্সের কাছে কি মেসেজ যাচ্ছে? যে তুমি এই চাকরিটা পাওয়ার জন্য চেষ্টা করছো। এই হবে না হুম বললে হুম, ইউনিভার্সের ঠিক কাছে বলেছেন। মেসেজ যাচ্ছে যে তোমার হবে না। তার মানে ইউনিভার্স না তোমাকে হ্যাঁ সত্যি ওটা করাবে না না। না 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 না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং এই যখন যে তুমি আপনার কাছে প্র্যাকটিস যে নেবে। রেকি, হ্যাঁ এই যে আপনার হ্যাঁ, কাছে রেকি শিখতে আসাটাও কিন্তু আমার একটা খুব পজিটিভ, ওই এঞ্জেল নাম্বার দেখতাম তো, এবং হঠাৎ করেই আপনার সঙ্গে একটা মানে আমার এর আগে কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না যে আমি রেকির জন্য শিখবো টিখবো। হঠাৎ করে আপনার হুম, সঙ্গে একটা যোগাযোগ হয়ে যায়, কি করে যেন ইউটিউবে ভিডিও গুলো আসতে শুরু করে আপনা আপনি, আমি কিন্তু কিছু টাইপ করিনি, আপনা আপনি রেকির ভিডিও আসে, আপনার ভিডিও আসে, সেটা দেখতে পাই। তখন আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, হঠাৎ করেই এটা তাহলে মানে তো এবারটা আমি খুব খুব ইউনিভার্সাল। হ্যাঁ, একদম এনার্জি একটা আসছে, সেটা আমি ফিল করছি। একদম। তোমার হয়তো ইউনিভার্স তোমাকে পাঠিয়েছে যে তুমি ওর সঙ্গে যোগাযোগ করো, এই শক্তিটা হ্যাঁ হ্যাঁ ওর হ্যাঁ, থেকে নাও। সত্যি ওর তাই। থেকে নাও। ওর থেকে এই হ্যাঁ হ্যাঁ, শক্তিটা নাও, নেওয়ার পরে তোমার এই এই উন্নতিটা হবে। ভালো হবে, হ্যাঁ হ্যাঁ। আশা তো একদম এরকমই রাখি আমি। একদম কারণ এরকম একদম। আমার কোনো প্ল্যানিংই ছিল না যে আমি রেকি কিছু করবো, আমি হঠাৎ করে আপনার মানে ইয়ে পাই আর কি। হঠাৎ করে ইউটিউবে ভিডিওটা আপনার পাই। এবারে তুমি তুমি কি করবে, তোমার কাজ কি হবে? তুমি মেনের জন্য প্রিপারেশন নাও। এবং মেনের রেজাল্ট কবে বেরোবে, তারপরে তুমি যখন অফিস যাবে, সে অফিসের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। মনে মনে মেন্টালি অফিস যাচ্ছ, হুম অফিস হুম বেরোচ্ছ, তাহলে তোমার এটা হুম হুম ক্র্যাক হুম, হবেই, ঠিক তোমাকে ঠিক। কেউ রুখতে পারবে না। ক্র্যাক হবেই হবে। একদম একদম, হ্যাঁ। কেউ রুখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি মানে রেকি আমরা এক শিখেছেন হাঁড়ি যখন, এখন তো আমি পুরোপুরি। এক হাঁড়ি আমরা মিষ্টি পাচ্ছি বছর খানেকের মধ্যে। মধুশ্রীদির সেটাই কাছে হোক, হ্যাঁ। বাড়িতেও চলে যাবে, আমাদের বাড়িতেও চলে হ্যাঁ আসবে। হ্যাঁ, সেটাই হোক সেটাই হোক, এই হোক। হ্যাঁ, অবশ্যই হবে। প্রথম মায়না এক হাঁড়ি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, হোক তাই। একদম তাই হোক। একদম একদম হবে ভাস্কর। একদম হবে। ঠিক আছে, অবশ্যই হবে। এবং হবে মানে হবে। এটা শুধু মুখের কথা বলছি না, তোমার হবে। ঠিক আছে, হুম তুমি মেন হুম পরীক্ষা দেবে, মেন পরীক্ষার প্রিপারেশন নাও। এবং রেকিকে কল করো। হ্যাঁ, আর চাকরি তুমি হুম কবে হুম থেকে জয়েন করছো সেটা প্রিপারেশন নাও। হুম, চাকরিতে তুমি ঠিক। জয়েন করছো কবে থেকে, কিভাবে চাকরি করবে সেটা প্রিপারেশন নাও। মানে মনে মনে একটা কিভাবে ভিজুয়ালাইজ করে নিতে বলছেন, তাই তো? একদম ভিজুয়ালাইজ করে নাও। রোজ এই জিনিসটা করতে বলছেন, এবং আমি যখন রেইকিকে একদম কল করছি সেই সময় চিন্তা করবো, তাই তো? সেই সময় না, সেই সময় তো করবেই, তার সঙ্গে শুতে যাওয়ার আগে, মানে আচ্ছা, শয়নে সব সময়, স্বপনে, হ্যাঁ। শয়নে স্বপনে সব সময় এটা চিন্তা করতে থাকো। ইউনিভার্সকে মেসেজ দাও যে আমি এইবারে আমি পেয়ে যাচ্ছি, পেয়ে গেছি, হুম পেয়ে যাচ্ছি না, পেয়ে গেছি। হুম পেয়ে যাচ্ছি যে নেগেটিভ ওয়ার্ড, পেয়ে গেছি, হুম 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 হুম, পেয়ে গেছি। ঠিক। হবেই হবে। আমি বললাম না, তুমি যে এতদিন পর্যন্ত যে পড়াশোনা করে এসেছো, ওই পরীক্ষায় সেখান থেকে তোমার প্রশ্ন আসবে। এবং সেই প্রশ্নের উত্তর তোমার অটোমেটিক্যালি ইউনিভার্স তোমার সাবকনসিয়াস মাইন্ডে দিয়ে দেবে, এবং সেই উত্তরটা তুমি টাইমে তুমি লিখে ফেলবে। এটা আমি ভীষণ ভাবে, আমি পরীক্ষার হলে যেন মানে আমার মনে হচ্ছে আমার বুদ্ধিটা এত পাওয়ারফুল কাজ করছে, মানে অন্যরা বুঝতে পারছে না, আমি মনে হচ্ছে যেন সেটা ভেবে ফেলছি। সত্যিই হয়েছে এরকম, মানে অনেক অফবিট কোয়েশ্চেন আমি রাইট করে এসেছি, মানে আমি তাহলে ভাবতেই তাহলে পারিনি তাহলে কি করে হয়েছে জানি না, তাহলে তবে হয়েছে। তুমি তুমি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো? আমি তো সায়েন্সেই করেছি, আর তবে এখানে সায়েন্স আর্টস এর কোনো সায়েন্স। মানে ম্যাটার করে। আচ্ছা 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 আচ্ছা, না আমি এমনি জিজ্ঞেস করছি। সায়েন্স নিয়ে কি মানে সায়েন্সেই করেছি। কলেজ কলেজ কবে শেষ হয়েছে? কলেজ শেষ হয়েছে 2018। দু তারপর হাজার থেকে আঠেরো শুধু পরীক্ষা দিচ্ছিলাম। হ্যাঁ, তারপর থেকে তারপরে প্রিপারেশন নিয়েছি, তারপরে করোনা এলো, সেই সময় পরীক্ষাটা স্ট্যাগনেন্ট হয়ে থাকলো 2 বছর, কোনো মানে পরীক্ষা হয়নি, তারপর থেকে আবার স্টার্ট। 4 5 6 বছর, তাই তো? তোমার টার্গেট হুম। থাকবে 25-এর মধ্যে চাকরি করবে তুমি। চাকরি করা, হ্যাঁ 25-এ তুমি অবশ্যই। চাকরিতে জয়েন করবে। 25-এ তুমি চাকরিতে জয়েন করছো।
25-এ তুমি চাকরিতে জয়েন করছো, এই এতদিন যে তুমি পরীক্ষা দিয়ে এসছো, এটা তোমার ইউনিভার্স হুম তোমার দিয়ে করিনি, যে তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য হুম হুম, এটা ঠিক। অনেক করে সময় নিয়েছে, বা কার্মিক, তোমার। আপনি যেটা বলছেন কার্মিক ব্লকেজও কিন্তু থাকে, মানে আমি হ্যাঁ, এরকমও হ্যাঁ, দেখেছি, মানে প্রচুর পড়ে গেছি, মানে একটা টাইমে প্রচুর পড়েছি কিন্তু আমার হয়নি, মনে হচ্ছে পুরো প্রশ্ন আসছে এগেনস্টে, আমি পারছি না, মানে হয় না ভাগ্য, মানে কার্মিক ব্লকেজ গুলো থাকে তো অনেক সময়, হয়তো পাস্ট লাইফে গেলে দেখতে পাবো সেরকম কিছু, কিন্তু ওই সেই আর কি, কিছু না কিছু ছিল। এবারে হয়ে যাবে তোমার, এবারে হবেই। তুমি মেনের প্রিপারেশন নাও। হ্যাঁ, মেনের প্রিপারেশন নিয়ে নাও। আর তুমি টিউশন নিয়েছো হ্যাঁ, এ তো ইউপিএসসি? বটে, টিউশন নিতে মানে অনলাইনে, আচ্ছা, অনলাইনে ওই যেটা। হ্যাঁ, এগুলো অনলাইনে ঠিকঠাক আছে, ও অনলাইনেই হুম, হবে, কোনো প্রবলেম নেই। এখন আর গিয়ে বাড়িতে গিয়ে কে পড়ে, সবই অনলাইনে। কে পড়ে, হ্যাঁ, ঠিক আছে, অনলাইন। একদম। হ্যাঁ, তুমি প্রিপারেশন নাও আর হয়ে যাবে, তোমার এবারেই হবে, ক্র্যাক করবে। মেনের প্রিপারেশন নাও, আর অফিস কিভাবে করবে সেইটা মানসিক প্রিপারেশন নিয়ে নাও। এটাও চিন্তা করছি। মানসিক প্রিপারেশনটা হুম একদম ভিজুয়াল করতে শুরু করে দাও, একদম ভিজুয়াল করতে শুরু করে দাও। ওই যে ছেলেটার কথা বলছিলাম, তারপরে কি হলো, তারপরে ওই ছেলেটা দেখা গেল যে ওই মেয়েটা ওকে ক্ষমা করে দিল, মানে ফার্স্ট লাইফে ক্ষমা করে নেওয়া হলো। ও ক্ষমা করে দিল, প্রথমে তো ক্ষমা করতেই চাইছিল না, ক্ষমা করে দিল। তাহলে কি হবে, ও যদি না ক্ষমা করতো তাহলে ভবিষ্যৎ লাইফে, মানে ফিউচার লাইফে, মানে এই জীবনের পরের জীবন যেটা আসতো সেটা আবার ওই ছেলেটাই আবার ওকে ঠকাতো, মানে এটা চলতেই থাকতো, ব্রেকডাউন হতো না। হ্যাঁ, ক্ষমা করে দিল। এবার ক্ষমা করে দেওয়ার পরে ওকে দেখানো হলো তোমার এই লাইফে তোমার স্ত্রীকে তুমি দেখো, তুমি যাকে স্ত্রী হিসেবে ভাবছো সে কি তোমার স্ত্রী, মানে ওই চিটার মেয়েটা, দেখো কে তোমার স্ত্রী। দেখছে যে ওই চিটার মহিলা মেয়েটা ওর স্ত্রী নয়, যে ওর স্ত্রী সে ওর পাশের বাড়ির একটা মেয়ে, শান্তশিষ্ট একটা মেয়ে, সে ওর স্ত্রী। তাকে ও স্ত্রী হিসেবে দেখছে, পাশের বাড়ির একটা মেয়েকে। এবং সে ওকে ভালো মতো চেনে এবং ছোট থেকে চেনে এবং খুবই ভালো মেয়ে, তাকে স্ত্রী হিসেবে দেখছে। এবং আশ্চর্যজনক ভাবে, হ্যাঁ, ওদের ওদের দেখছে যে ওদের বিবাহিত জীবন খুবই সুখে, বিবাহিত জীবন খুবই সুখে। এবং আশ্চর্যজনক ভাবে ওই ওই পাস্ট লাইফটা দেখার 7 মাস না 8 মাস পরে কথায় কথায় ওই মেয়েটার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ তৈরি হয়ে গেছে পাশাপাশি। ও, কি বিয়ে হয়ে গেছে, বাহ, এটাকে তুমি কি বলবে? কিচ্ছু বলার নেই, এ একদম ইউনিভার্সাল এনার্জি। কি বলবে তুমি এটাকে? দেখছে 7-8 মাস পরে অটোমেটিক মেয়েটা পরিবার থেকে কোনো না কোনো ভাবে প্রস্তাবটা আসে, এবং সেটা অ্যাকসেপ্ট হয়, এবং দুই পরিবারের তরফ থেকে বিয়েটাও হয়। এবং বলে দিয়েছিল এটা অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এবং সেটা বেশি দূর না, পাশাপাশি। আর এই যে চিটার মহিলাটা দেখা যাচ্ছে ও ওরকম চিটিং করেই যাবে, এর সঙ্গে এর কার্মিক রিলেশনটা বন্ধ হলো। আর হুম, যার যার সঙ্গে ওর কার্মিক রিলেশন ছিল তাদের সঙ্গে ও চিটিং করছে, লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে, প্রত্যেক বাবা, মাসে একটা ছেলে উপার্জনের পুরো টাকাটা নিয়ে নিচ্ছে, নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে।